হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আপনাদের জানিয়ে দেব 10 বছর পর দেশে ফিরছেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক রাশেদুল হক। বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি এরকম ভূমিকা নেন, সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না, বলেন আইন উপদেষ্টা। আলোচনা করব চট্টগ্রামে বিএনপির রক্তাক্ত দিন, হামলায় প্রার্থী গুলিবিদ্ধ, নিহত এক, আতঙ্কে গোটা শহর। আলোচনা করব কুমিরকে সর্দির ভয় দেখাবেন না, বলেন সরকারকে এবার চরমনায় পীর। আপনাদের জানিব মহান মুক্তিযুদ্ধের চেতনা বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে, বলেন সিপিবি। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে সেনা সদরের বার্তা, নির্বাচন হলেই দেশে ফিরবে স্থিতিশীলতা, প্রস্তুত আছে সেনাবাহিনী। আপনাদের জানিয়ে দেব আওয়ামী লীগের চ্যাপ্টার এ দেশে ক্লোজড, বললেন সার্জিস আলম। আরও রয়েছে চট্টগ্রামে হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য জামায়াত আমিরের, আর কেউ যেন ফাউল গেম খেলতে না পারে। আপনাদের জানিব জামায়াত ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়, বলেন শফিকুর রহমান। আট আসনের নির্বাচনী এলাকায় সহিংস হামলায় বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ সহ 3 জন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধদের মধ্যে সরোয়ার বাবলা নামের এক ব্যক্তি মারা গেছেন। বুধবার বিকেলে 5:30টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার পর এলাকার উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়। স্থানীয় সূত্রে তা জানা গেছে। এরশাদ উল্লাহ গণসংযোগে অংশ নিচ্ছিলেন, সেই সময় হঠাৎ অজ্ঞাত হামলাকারীরা গুলি চালায়। এই ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, এই ধরনের দুঃখজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। নির্বাচনের আগে সহিংসতার কোনো স্থান নেই। অতীতের মতো কেউ যেন ফাউল গেম খেলতে না পারে, সে বিষয়ে সকলে সতর্ক থাকা প্রয়োজন। তিনি আরও বলেন, রাজনৈতিক মত পার্থক্য গণতান্ত্রিক উপায়ে সমাধান হওয়া উচিত। প্রাণহানি ও সংঘাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জামায়াত আমিরের এই বক্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা একটি গঠনমূলক আহ্বান হিসেবে দেখছে। তারা মনে করছেন, নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই ধরনের সতর্ক বার্তা এখন সময়োপযোগী। এদিকে বিএনপি এই হামলার জন্য ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীদের দায়ী করছে এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। অপরদিকে অভ্যন্তরীণ কোন্দলের ফলাফল হতে পারে যার সঙ্গে দলটির কোনো সম্পর্ক নেই, এরকমটাই দাবি করছে বিএনপি। চট্টগ্রামের পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও স্থানীয় প্রশাসন জানিয়েছে সহিংসতার পেছনের কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। নির্বাচনকে সামনে রেখে এ ধরনের সহিংসতার পুনরাবৃত্তি ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান। এদিকে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে গণভোট প্রসঙ্গ। আজ এক বক্তব্যে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর বলেন, ধান্দাবাজি ও ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্যই গণভোটের কথা বলা হচ্ছে। তিনি দাবি করেন, আজ যারা গণভোটের দাবিতে সরব তাদের মূল লক্ষ্য জনগণের মতামত জানা নয়, বরং নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করা। নূর বলেন, গণভোট যদি সত্যিকারের গণমুখী উদ্যোগে হতো তাহলে জনগণের হাতে আগে সঠিক তথ্য তুলে ধরতে হতো। এখন যেভাবে বিষয়টি তোলা হচ্ছে তা আসলে রাজনৈতিক কৌশলেরই অংশ। অনলাইন আলাপে নূর আরও বলেন, দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে সরকারের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় জনগণের মতামতের কোনো প্রতিফলন দেখা যায় না। যেখানে সংসদই জনগণের কণ্ঠস্বর হিসাবে কাজ করছে না, সেখানে হঠাৎ গণভোটের কথা বলা কতটা যৌক্তিক, এমন প্রশ্ন তোলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নূরের এই মন্তব্য আসলে চলমান রাজনৈতিক কৌশলগুলোরই দিকে ইঙ্গিত করছে। তাদের মতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণভোটের প্রস্তাব সবসময় এসেছে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে, কখনোই নিরপেক্ষ পরামর্শ হিসেবে নয়। একজন সিনিয়র বিশ্লেষক বলেন, গণভোট বিষয়টি সাধারণ জনগণের অংশগ্রহণের প্রতীক হলেও বাস্তবে এটি ক্ষমতাসীন বা বিরোধী উভয় পক্ষের জন্য রাজনৈতিক অবস্থান মজবুত করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। নূরের বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে,
এবারের গণভোট বিতর্ক কি সত্যি গণতান্ত্রিক সংস্কারের উদ্দেশ্য, নাকি আবারও রাজনৈতিক হিসাব নিকাশ নতুন অধ্যায় শুরু হয়েছে? এদিকে বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, তরুণের ওপর নির্ভর করে ন্যায় ও ইনসাফের এক নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজদের কোনো ঠাঁই থাকবে না। বুধবার সন্ধ্যা 7টায় সিলেটের দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে সিলেট 2 ও 3 আসনের জামায়াতের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত ভোট কেন্দ্র প্রতিনিধি সমন্বয় এবং সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো জাগ্রত যুবশক্তি। তাদের ওই মধ্যে রয়েছে 24 জুলাই গণঅভ্যুত্থানের নীরব কিন্তু অদম্য শক্তি। এবার আমরা সেই শক্তিকে কাজে লাগিয়ে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত দেশ গড়ছি। বক্তব্যে তিনি বারবার জোর দিয়ে বলেছেন, দুর্নীতি ও দুঃশাসন উপাত্তর কোনো ছাড়যোগ্য বিষয় নয় এবং এই লড়াইয়ে কোনো বাধাই গ্রহণ করবেন না। শফিকুর রহমান আরো বলেন, মানুষের ভোটাধিকার রক্ষায় কারো কাছে মাথা নত করব না। মানুষের প্রকৃত মুক্তির জন্য প্রয়োজনে আবার রক্ত দিয়ে গুটি গুটি করে সংগ্রাম করতে হবে। তার এই উক্তি প্রেক্ষিতে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এটি কেবল জোশপূর্ণ উক্তি নয় এবং নির্বাচনী পরিসরে তার কর্মী প্রশিক্ষণ এবং মাঠ কর্মকে আরও সংগ্রামী ও সক্রিয় করারও ইঙ্গিত দিয়েছেন তিনি। সেমিনারে তিনি ভোট কেন্দ্র পর্যায়ের পাহারাদারি ও ভোট প্রহরায় জামায়াত নেতাকর্মীদের বিশেষ দায়বদ্ধতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে আমরা জিহাদের ময়দান হিসাবে দেখছি। প্রত্যেক কর্মীকে প্রতিটি ভোট কেন্দ্রে পাহারা দিতে হবে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। এই ভাষা অনেক অংশে রাজনৈতিক তীক্ষ্ণতা বয়ে এনেছে। বহুতেই এটিকে নির্বাচনী মোবিলাইজেশনের করার নির্দেশনা হিসেবে দেখছেন। তিনি সরকারের বিরুদ্ধে করা সতর্কতাও জানিয়েছেন। দেশের দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না। কেন তরুণদের ওপর এত জোর প্রশ্ন করলে তিনি জবাব দিয়েছেন, তরুণরা আজ জেগেছেন। তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তাদের শক্তি আমাদের রাজনীতির ভবিষ্যৎ। এখানে একটি স্পষ্ট ন্যারেটিভ উঠে আসে, তরুণদের সংগ্রামকে রাজনৈতিক কার্যকর শক্তি হিসাবে ব্যবহার করে গৃহীত পদক্ষেপগুলোকে বিধান করা। এদিকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং জানিয়েছেন তিনি আগামী নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি ভোট করব, আমি নমিনেশন চেয়েছি, আমি এখনো অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্বে আছি, তবে সময় মতো পদত্যাগ করব এবং নির্বাচনে অংশ নেব। তিনি আরো জানান, ঝিনাইদহ 1 আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন তিনি। তার এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে বড় চাঞ্চল্যের সৃষ্টি করেছে, কারণ দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদ থেকে সরাসরি রাজনীতিতে আসার ঘটনা বিরল। এ সময় তিনি সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের কর্মকাণ্ড এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় নিয়ে তীব্র সমালোচনা করেন। তার অভিযোগ, কোন একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল। তিনি আরো বলেন, রায় ঘোষণার পর সাবেক প্রধান বিচারপতি যে রায় পরিবর্তন করেছিলেন তা দণ্ডবিধির 219 ধারা অনুযায়ী অপরাধ। দেশের গণতন্ত্রের জন্য এটি একটি বিপজ্জনক নজির।